হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মানবদেহের বিভিন্ন অঙ্গসমূহ ও তাদের কাজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে টার্ম এখানে আছে সেটা হলো অঙ্গ। আমরা জানি অনেকগুলো কোষ মিলে তৈরি করে কলা, আবার অনেকগুলো কলা যখন একত্রিত হয়ে কাজ করে তখন সেটাকে বলে অঙ্গ। আবার এই যে অনেক কটা অঙ্গ যখন একটা নির্দিষ্ট কার্য সম্পন্ন করে তখন হয় তন্ত্র। এইভাবে আমাদের শরীরের মধ্যে যে সিস্টেম সেগুলো গঠিত। এখানে আছে যেটা সেটা হলো অঙ্গ। তাহলে অঙ্গ কাকে বলে? সম বা বিষম আকৃতি ও প্রকৃতির বিভিন্ন কলা যখন সম্মিলিতভাবে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে তাকেই বলছে অঙ্গ। যেমন হলো অগ্নাশয়, পাকস্থলী, এগুলো। এই অগ্নাশয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এগুলো সব কিন্তু তোমার যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের মধ্যে পড়ে। আবার এই ধরো যে কিডনি বা বৃক্ক, এটা হলো আমাদের রেচনতন্ত্রের মধ্যে পড়ে। তাহলে কার্য অনুযায়ী এই প্রত্যেকটা এক একটা অঙ্গ এক একটা নির্দিষ্ট তন্ত্রের আন্ডারে পড়ে। চলো এখন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করা যাক। প্রথমেই আসি ত্বকে। ত্বকের অবস্থান কোথায়? এটা সমগ্র দেহের ওপরিভাগে অবস্থান করে, পুরো দেহটাকে এটা আচ্ছাদন করে রাখে। এর প্রধান কাজ কি? প্রথম হলো আমাদের দেহের ভিতরের অংশকে রক্ষা করে হলো ত্বক। ঠিক আছে, ভিতরের যে কোমল অংশ সেটাকে রক্ষা করে ত্বক। এর দ্বিতীয় কাজ হলো এইটা ঘাম ক্ষরণের মাধ্যমে শরীরের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করে। আমরা যখন খুব গরম লাগে তখন ঘামি, এটার কারণ কি বলতো? যখন আমাদের খুব গরম লাগে মানে হলো আমাদের শরীর থেকে খুব বেশি হিট তৈরি হয়। ঠিক আছে, এবার শরীরের ত্বক যখন খুব গরম হয়ে যায় তখন সেই ত্বক থেকেই ঘাম বার হয়। এই ঘামটা এসে কি করে, ওই জায়গাটার যে লিন তাপ সেটা নিয়ে উবে যায়, তার ফলে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। সেজন্য গরমকালে ঘামলে কিন্তু সেটা আসলে ক্ষতি নয়। ঠিক আছে, তুমি যদি শরীরটাকে হাইড্রেটেড রাখো, মানে যথেষ্ট জল পান করো, তাহলে কিন্তু ঘাম হলে কোনো ক্ষতি নেই, সেটা আসলে আমাদের শরীরের তাপমাত্রাকে কম করতে সাহায্য করে। আর 3 নম্বর হলো এই ত্বকে কিন্তু বিভিন্ন রকম যে সেবাম ক্ষরণ করে। তাছাড়াও এই ঘামের মাধ্যমে কিন্তু যে আমাদের ত্বক শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ কিন্তু বার করে দেয়। সেই জন্য যখন আমরা এক্সারসাইজ করি দেখবে যে শরীর দিয়ে কিন্তু ঘাম বার হয়, ঘামের মাধ্যমে কিন্তু বিভিন্ন বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। এর পরের গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হলো পাকস্থলী। এই পাকস্থলী কোথায় অবস্থান করছে? আমাদের দেখো, এটা হলো মুখগহ্বর, এখান থেকে এইটা এরমভাবে যে গেছে এটা হলো গ্রাসনালী। গ্রাসনালীর পরবর্তী অংশ হলো পাকস্থলী, অর্থাৎ পাকস্থলী আর গ্রাসনালীর মধ্যে সংযোগ আছে। এই পাকস্থলী সাধারণত আমাদের বাম দিকে অবস্থান করে। এটা যে আমাদের উদর গহ্বর আছে তার ওপরের দিকে বাম দিক ঘেঁষে অবস্থান করে। এটা আমাদের যে মধ্যচ্ছদা আছে তার নিচে অবস্থান করে। এই মধ্যচ্ছদা হলো এরকম একটা পর্দা যেটা এরকম ওভাল শেপের, মানে আমাদের যে বুকের মধ্যে লাংস আছে, দুপাশে দুটো লাংস আছে, তো তার নিচে একটা পর্দা মতো আছে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো দুটো লাংস রয়েছে আর তার তলায় দেখো একটা এরকম উত্তল আকারের একটা পর্দা আছে। এই পর্দার নিচে সামান্য বাম দিক ঘেঁষে অবস্থান করে পাকস্থলী। এবার আসি পাকস্থলীর কাজ কি। প্রথম কাজই হলো এই পাকস্থলীতে কিন্তু আমাদের যে খাদ্য, আমরা যে খাদ্য খাই সেই খাদ্য কিছুক্ষণের জন্য সঞ্চিত হয় বা এখানে থাকে। তার মানে আমরা যখন খাদ্য খাই সেটা গ্রাসনালী দিয়ে এসে সেটা আসে হলো পাকস্থলীতে। সেকেন্ড কাজ হলো এই পাকস্থলী থেকে খরিত হয় হলো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাবারের সাথে যদি কোনো ক্ষতিকারক পদার্থ যেমন কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস এরকম ঢোকে, সামান্য পরিমাণে ঢোকে, তখন সেটাকে কিন্তু এই অ্যাসিড নষ্ট করে দেয় এবং আমাদের শরীরকে কিন্তু রক্ষা করে। থার্ড হলো এই যে পাকস্থলীর মধ্যে ফ্যাট এবং প্রোটিন পরিপাক হয়। নেক্সট হলো এই পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেট পরিপাক হয় না। নেক্সট পয়েন্ট হলো গ্লুকোজ, স্যালাইন, ভিটামিন, জল এগুলো কিন্তু পাকস্থলী থেকে সরাসরি শোষিত হতে পারে। এর পরের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো অগ্নাশয়। এই অগ্নাশয়ের অবস্থান হলো এটা যে পাকস্থলী, পাকস্থলীর নিচে যেখান থেকে ক্ষুদ্রান্ত আরম্ভ হচ্ছে, ক্ষুদ্রান্তের ওপরের যে অংশ সেটাকে বলে ডিওডিনাম। এই ডিওডিনামে যে দুটো বাহু, সেই দুটো বাহুর মাঝে অবস্থান করে।
এখানে দেখো আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখছো যে এখানে দেখো এই জায়গাটা থেকে শুরু হয়েছে ক্ষুদ্রান্ত, পাকস্থলীর পরের অংশ হলো ক্ষুদ্রান্ত, এখান থেকে ক্ষুদ্রান্ত শুরু হয়েছে। ক্ষুদ্রান্তের তিনটে অংশ, ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম। এই শুরুর অংশ যেটার নাম হলো ডিওডিনাম, এই ডিওডিনামে দেখো দুটো বাহু রয়েছে, এই দুটো বাহুর মাঝে অবস্থান করছে অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয়ের কাজ কি? আমাদের শরীরে কিন্তু অগ্ন্যাশয় খুব খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হলো অগ্ন্যাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে এটা অন্তঃক্ষরা কাজও করে, বহিঃক্ষরা কাজও করে। মানে এটা এই যে গ্রন্থি এটার ভিতরেও ক্ষরণ করে, তারপর নালীর মাধ্যমে এটা বাইরেও ক্ষরণ করে, আর রক্তের মাধ্যমে হরমোনও ক্ষরণ করে। এবার এটার কি বহিঃক্ষরা কাজ, চলো সেটা দেখে নিই। এই যে অগ্ন্যাশয়, এখান থেকে বিভিন্ন রকম উৎসেচক বার হয়। এই উৎসেচকগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো পরিপাক করতে সাহায্য করে। আর সেকেন্ড হলো এখানের যে অন্তঃক্ষরা কাজ, সেইটা হলো এইখানের যে অগ্ন্যাশয়ের যে কোষ, তার ভিতর থেকে বিভিন্ন রকম হরমোন খরিত হয়। এই অগ্ন্যাশয়ের ভিতরে আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে আলফা কোষ, সেখান থেকে খরিত হয় হলো গ্লুকাগন। যে বিটা কোষ, সেখান থেকে খরিত হয় ইনসুলিন। তোমরা সবাই এই নামটা হয়তো শুনেছো, যেটার জন্য ডায়াবেটিস মেলিটাস হয়। আর এখানকার যে ডেল্টা কোষ, সেখান থেকে খরিত হয় সোম্যাটোস্ট্যাটিন। এই অগ্ন্যাশয়ের যে বহিঃক্ষরা কাজ, তার মধ্যে আসে হলো বিভিন্ন উৎসেচক ক্ষরণ। এই অগ্ন্যাশয় থেকে যে যে উৎসেচক খরিত হয় সেগুলো হলো অ্যামাইলেজ, মল্টেজ, তারপর ট্রিপসিন, তারপর লাইপেজ। এইগুলো অ্যামাইলেজ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, তারপর মল্টেজ, এই যে মল্টোজ এইটাকে গ্লুকোজে পরিণত করে। ট্রিপসিন প্রোটিনকে পেপটাইডে পরিণত করে, আর লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। যেমন ধরো অ্যামাইলেজ কাজ করছে শ্বেতসারের ওপর, এটা হলো কার্বোহাইড্রেট। তারপর ট্রিপসিন কাজ করছে কি এই ওপর। তারপর ধরো এই যে লাইপেজ, এটা কাজ করছে ফ্যাটের ওপর। অর্থাৎ এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর যে পরিপাকের ক্ষেত্রে কিন্তু এই যে অগ্ন্যাশয় থেকে খরিত যে উৎসেচকগুলো, সেগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর পরের গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হলো যকৃৎ। এই যকৃৎ হলো মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে যে মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কি, সেটা হলো যকৃৎ। এটার ওজন প্রায় 1500 গ্রাম বা 1.5 কেজি হতে পারে, 1.5 কেজি পর্যন্ত হতে পারে। মানুষের একটা প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের ওজন হয় 1.5 কেজি। এই যে যকৃতের 4টে ভাগ থাকে, ডানখণ্ডক, বামখণ্ডক, কর্ডেট, কোয়াড্রেট। আর যকৃতের যে ডান খণ্ডক, তার সাথেই যুক্ত থাকে হলো পিত্তাশয়। যকৃৎ যে পিত্ত ক্ষরণ করে সেইটা গিয়ে পিত্তাশয়ে জমা হয়। এবার যকৃতের অবস্থান কোথায়? এই যে যকৃৎ, এটা আমাদের যে আছে মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদার নিচে তোমার ডান দিক বরাবর উদর গহ্বরের ওপরের দিকে অবস্থান করে। মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা হলো এরম একটা পর্দা, এখানে ধরো একটা এরম লাংস থাকে, এখানে এরম একটা লাংস থাকে, এইটা হলো এই জায়গাটায় পর্দা, ঠিক আছে? এই জায়গাটায় থাকে হলো যেটা বললাম একটু আগে পাকস্থলী, আর এইখান দিয়ে ধরো এই গ্রাসনালী নেমেছে, ঠিক আছে, এখানে গিয়ে পাকস্থলী। আর এই দিকটায় থাকে হলো তোমার লিভার বা যকৃৎ। বোঝা গেল? তাহলে এই আমাদের বাঁদিকে থাকে সেটা হলো কি পাকস্থলী, আর তার ডান দিকে থাকে সেটা হলো লিভার বা যকৃৎ। দেখো তাহলে এইটা হলো কি মধ্যচ্ছদা, মধ্যচ্ছদার নিচে অবস্থান করছে লিভার, কিন্তু উদর গহ্বর, উদর মানে কি এই যে আমাদের পেট যেটাকে আমরা বলি, তার উপর দিক বরাবর অবস্থান করে, তাই তো? এটা হলো লাংসের জাস্ট নিচেই অবস্থান করে, যে লাংস তার জাস্ট নিচেই অবস্থান করে, এটা অ্যাকচুয়ালি এরম জায়গায় হবে, ঠিক আছে? এটা হলো তোমার যকৃৎ। তাহলে এই যকৃতের কাজ কি? যকৃতের প্রধান যে কাজ সেটা হলো আমরা যে ফ্যাট খাই সেই ফ্যাটটাকে কিন্তু হজম করা এবং সেখান থেকে পুষ্টি শোষণ করা। কারণ এই যে যকৃৎ যে পিত্ত ক্ষরণ করে, এই পিত্তটা গিয়ে পিত্তথলিতে জমা থাকে এবং সেইটাই গিয়ে কিন্তু এই যে ফ্যাটকে ভেঙে দিতে সাহায্য করে এবং সেখান থেকে যে তোমার ওই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হতে সাহায্য করে। সেকেন্ড কাজ হলো এখান থেকে কিন্তু আরও বিভিন্ন রকম উৎসেচক ক্ষরণ হয়, যেটা দিয়ে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিনেরও পরিপাক হয়। ফ্যাটের পরিপাক তো হয়ই, তার সাথে কার্বোহাইড্রেট, প্রোটিনেরও পরিপাক হয়।
থার্ড হলো এর ভিতরে আছে কুফার সেল। এই কুফার সেল বিভিন্ন রোগ জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। ফোর্থ পয়েন্ট হলো যকৃতে অর্নিথিন চক্র সংঘটিত হয়। অর্নিথিন চক্র কি? এই অর্নিথিন চক্রের মাধ্যমেই অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। আমরা মূত্রের মাধ্যমে কি ত্যাগ করি? ইউরিয়া ত্যাগ করি, ঠিক আছে। তার সাথে খুব সামান্য পরিমাণ ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়াও থাকে, কিন্তু মেন যে কম্পোনেন্ট সেটা হলো কি? ইউরিয়া। এই যে আমাদের শরীরের যে রেচন পদার্থ সেটা হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়াটাকে যে পরিবর্তিত করে নিচ্ছি ইউরিয়া, যেটা আমাদের পক্ষে রেচন করতে সুবিধা, ঠিক আছে। সেই যে প্রক্রিয়াটা সেটা সংঘটিত হয় এই যকৃতের মধ্যে। তোমরা জেনে রাখবে যারা জলের থাকে, যে সমস্ত প্রাণীর জলজ প্রাণী, তারা কিন্তু সর্বদা অ্যামোনিয়াই শরীর থেকে বার করে দেয়। তাদেরকে অ্যামোনিয়া থেকে ইউরিয়া বা ইউরিক অ্যাসিডে কনভার্ট করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা জানি যে যে অ্যামোনিয়ার প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ, এবং অ্যামোনিয়াটাকে কিন্তু সেই জায়গা থেকে বার করে দিতে প্রচুর জল প্রয়োজন, তাই তো। এবার মাছ বা যে কোনো জলজ প্রাণী জলেই থাকে, তাই তারা সেখানেই যদি রেচন পদার্থ ত্যাগ করে, অ্যামোনিয়া সেখান থেকেও ওয়াশ আউট হয়ে যাবে। কিন্তু আমরা স্থলজ প্রাণী, আমাদের পক্ষে তো সেরকম সম্ভব নয়, তাই না। সেই জন্য এরমভাবেই আমাদের শরীর সৃষ্টি, যাতে আমরা আমাদের শরীরে যে রেচন সেটা অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে কনভার্টেড হয়, সেই ইউরিয়া আমরা ত্যাগ করি। আবার পাখিদের ক্ষেত্রে যারা আকাশে ওড়ে, তারা কিন্তু এই অ্যামোনিয়া, তাদের শরীরেও যে রেচন পদার্থ তৈরি হয় অ্যামোনিয়া, সেটা কিন্তু তারা ইউরিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। ইউরিক অ্যাসিড হলো একরকম অ্যাসিড, যেটা কি করে বলো তো, যেটা শরীর থেকে বার হতে আরও কম জল লাগে, ঠিক আছে। সেই জন্য শরীর থেকে কিন্তু অনেক কম জল প্রয়োগ করে সে বের করে দিতে পারে, ঠিক আছে। আমাদের পক্ষে এতটা জলের মাধ্যমে শরীর থেকে রেচন পদার্থ বার করা সম্ভব নয়, তাই জন্য আমরা অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে কনভার্ট করে সেটাকে শরীর থেকে বার করে দিই। এরপরে আসি স্প্লিন বা প্লীহাতে। এটা আমাদের যে উদর গহ্বর তার বাম দিক বরাবর অবস্থান করে, মধ্যচ্ছদার নিচে অবস্থান করে, এবং আমাদের যে বাম বৃক্ক আছে তার ওপরে অবস্থান করে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, যেখানে তুমি অবস্থানটা দেখতে পাবে, যে দেখো বাম দিকে যে বৃক্ক রয়েছে তার ওপরে অবস্থান করছে এবং মধ্যচ্ছদার নিচে অবস্থান করছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই প্লীহার ওজন হয় প্রায় 150 গ্রাম। এই প্লীহার কাজ কি কি? প্রথমই হলো এই প্লীহার মধ্যে অবস্থান করে রেটিকিউলো এন্ডোথেলিয়াল তন্ত্র। এর ভিতরে অবস্থান করে হলো RE সেল বা রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল। এগুলোকে বাংলায় বলে আগ্রাসন সেল। এই আগ্রাসন সেলগুলো বিভিন্ন যে বাইরে থেকে যে বিভিন্ন রকম আমাদের শরীরে জীবাণু ব্যাকটেরিয়া ঢোকে, এগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। অর্থাৎ প্লীহার একটি কাজ হলো আমাদের দেহের প্রতিরক্ষাতে সাহায্য করা। আর দ্বিতীয় পয়েন্ট হলো এর ভিতরে যে আমাদের যে আরবিসিগুলো নষ্ট হয়ে যায়, লোহিত রক্তকণিকাগুলি জরাজীর্ণ হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায়, সেগুলো এখানে এসে কিন্তু বিনষ্ট হয়। এর পরের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস। এইটা আমাদের বক্ষ গহ্বরে দুপাশে দুটো অবস্থান করে। হৃৎপিণ্ডের দুপাশেও অবস্থান করে বলতে পারো। এইটা মধ্যচ্ছদার ওপরে অবস্থান করে, ঠিক আছে। যেমন দেখালাম, এইটা মধ্যচ্ছদা, এটা একটা লাংস, এটা একটা লাংস, দুটো পাশে দুটো ফুসফুস, আর এইটা হলো মধ্যচ্ছদা। এই যে মধ্যচ্ছদা পর্দা এবং দুটো লাংস, এগুলো টোটালি কিন্তু একত্রে কাজ করে। যখন আমরা নিঃশ্বাস নিই তখন কি করতে হয়, আমাদের শরীরের ভিতরের যে বায়ুর চাপ, এই যে বক্ষ গহ্বরের যে বায়ুর চাপ, সেটাকে কম করতে হয় বাতাসের থেকে, তবেই তো বাতাসটা বেশি থেকে কমে যাবে, তাই তো। বাতাস সর্বদা কোন চাপ থেকে কোন চাপে যায়? বেশি চাপ থেকে কম চাপে যায়। আমাদের বুকের ভিতরে, বক্ষ গহ্বরের ভিতরে যে যে প্রকোষ্ঠ আছে, সেই অংশের যে চাপ, বায়ুর চাপ কমিয়ে দিতে হয়। তখন কি হয়, এই যে মধ্যচ্ছদাটা এরমভাবে রয়েছে, তো সেটা তখন এরম ফ্ল্যাট হয়ে যায়, এটা এরম নেমে আসে, ঠিক আছে, এটা এরম নেমে আসে। এবার এই জায়গাটার চেম্বারটা বড় হয়ে যায়, বায়ুর চাপ কমে যায়, তখন বাইরে থেকে এয়ার আমাদের নাকের মাধ্যমে ঢোকে, ঠিক আছে। তারপর আবার যখন আমরা নিঃশ্বাসটা প্রশ্বাসটা ছেড়ে দিই, তখন কি হয়, এই যে মধ্যচ্ছদাটা আবার আগের অবস্থায় ফিরে যায়। মধ্যচ্ছদার যে স্বাভাবিক শেপ, সেটা এরকমই শেপের, ঠিক আছে। আমরা প্রকোষ্ঠটা যখন প্রশ্বাস নিই তখন এটা নেমে আসে, আবার যখন নিঃশ্বাস ছাড়ি তখন এটা উঠে যায়। তাহলে এই লাংসের কাজ তোমরা সবাই জানো, প্রশ্বাস নিঃশ্বাস নিতে সাহায্য করে, আর এরই মাধ্যমে আমরা সব বাইরের পরিবেশ থেকে অক্সিজেন নিই এবং শরীরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা ত্যাগ করি। এরপরে আসি আমাদের শরীরের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ, সেটা হলো হৃৎপিণ্ড।
এই হৃৎপিণ্ড আমাদের যে বক্ষ গহ্বর, দুপাশে দুটো ফুসফুস আছে, তার মাঝে অবস্থান করে সামান্য একটু বাঁদিক ঘেঁষে। যেমন দুটো ফুসফুস এই জায়গাটায় ধরো অবস্থান করছে সামান্য একটু বাঁদিক ঘেঁষে, একদম মাঝে নয়, সামান্য একটু বাঁদিক ঘেঁষে অবস্থান করে। এটা কিন্তু মধ্যচ্ছদার ওপরেই অবস্থান করছে। এবার এই যে হৃৎপিণ্ড, এর কাজ কি? প্রথম হলো এর মাধ্যমেই কিন্তু মানে শরীরে যে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দেয়, মানে শরীরের দূরতর থেকে দূরতম প্রান্তে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আর শরীরের প্রত্যেকটা কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যে রক্ত ফিরে আসছে, সেই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কিন্তু সে হৃৎপিণ্ডে নিয়ে আসছে, নিয়ে এসে সেখান থেকে ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে এবং সেখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান হচ্ছে। তাহলে হৃৎপিণ্ড কি করে? আমাদের শরীরে একটা পাম্পের মতো কাজ করে, যেটা ভালো রক্ত মিন্স অক্সিজেন, বেশি অক্সিজেনযুক্ত রক্ত সেটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়, আর যেটা বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটাকে হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে এসে এবং সেখান থেকে লাঙে বা ফুসফুসে পাঠিয়ে দেয় শুদ্ধ হওয়ার জন্য। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই হৃৎপিণ্ডের ওজন হয় প্রায় 280 থেকে প্রায় 350 গ্রামের মধ্যে। যাদের শরীর অনুযায়ী, যাদের হাইট বেশি, ওয়েট বেশি, তাদের হৃৎপিণ্ডের ওজনও একটু বেশি হয়, আর যাদের ক্ষেত্রে স্ট্রাকচার একটু ছোট, তাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজনও একটু ছোট, কম হয়। এর পরের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। এটা কোথায় অবস্থান করে? মানব দেহের যে মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরে, এইটা তো হলো আমাদের উদর গহ্বর, তাই তো? এই উদর গহ্বরের কোটি অঞ্চলে, কোটি হলো কোমরের দিক করে, এই মানে কোটি অঞ্চলের দুপাশে দুটো অবস্থান করে, যে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড, তার দুপাশে দুটো অবস্থান করে এই কিডনি। এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থান করে। আমাদের যে উদর গহ্বর, এই উদর গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? এই যে পর্দা, এটার নামই হলো পেরিটোনিয়াম পর্দা। এই পেরিটোনিয়াম পর্দার ভিতরে থাকে কিন্তু এই বৃক্ক। পুরুষদের ক্ষেত্রে এক একটি বৃক্কের ওজন হয় প্রায় 150 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে এক একটি বৃক্কের ওজন হয় 135 গ্রাম। এবার আসি বৃক্কের কাজ কি। প্রথম কাজই হলো এই বৃক্ক কিন্তু আমাদের শরীরে মূত্র উৎপন্ন করে এবং মূত্রের মাধ্যমে আমাদের শরীরের যে রেচন পদার্থ সেগুলো বার করে দেয়। দ্বিতীয় হলো এটা শরীরে লবণ ও জলের ভারসাম্য বজায় রাখে, মানে আমরা যতটা জল খাই সেই অনুযায়ী আমরা মূত্র ত্যাগ করি। আবার শরীরে লবণের যে লবণের যে ভাগ সেটাকেও রক্ষা করে, অতিরিক্ত লবণ যাতে শরীর থেকে বেরিয়ে না যায় সেইটাও কিন্তু খেয়াল রাখে এই বৃক্ক। বা অতিরিক্ত জলও কিন্তু, কতটা জল মূত্রের মাধ্যমে বেরোবে সেটাও কিন্তু এই বৃক্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর থার্ড হলো এই বৃক্ক থেকে দুরকম হরমোন খরিত হয়, একটা রেনিন, একটা এরিথ্রোপয়েটিন। এই দুটো হরমোনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর পরের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মস্তিষ্ক। এটা হলো আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তার অংশ। এইটা যে আমাদের যে ক্রেনিয়াম আছে সেটার ভিতরে সুরক্ষিত থাকে, মানে মস্তিষ্কের বাইরে যে কভারিং সেটাকে বলে ক্রেনিয়াম, এটার ভিতরে এইটা সুরক্ষিত থাকে এই মস্তিষ্ক। এই মস্তিষ্কের ওজন কিন্তু আমাদের সারা শরীরের মধ্যে সবচেয়ে ভারী অঙ্গ, মানে আমরা সাঁতার কেটে যদি মস্তিষ্কটাকে জলের ওপর ভাসিয়ে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো, কারণ আমাদের শরীরের সবচেয়ে ভারী অংশই হলো কিন্তু মস্তিষ্ক। এটা প্রায় 1.2 কেজি থেকে 1.5 কেজি, 1.5 কেজি অবধি হতে পারে। এবার আসি মস্তিষ্কের কাজ কি। প্রথম হলো আমাদের যে গুরু মস্তিষ্ক, সেটার কাজ হলো কি? সেটার কাজ হলো চিন্তা, ভাবনা, দর্শন, শ্রবণ, যে কোনো অ্যানালিটিক্যাল যে চিন্তা ভাবনা এগুলো করা। আর লঘু মস্তিষ্কের কাজ হলো যে আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন যে ইমোশন সেগুলোও কিন্তু এই লঘু মস্তিষ্কেই তৈরি হয়। আর এই যে আমরা কন্টিনিউয়াস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এইটাও কিন্তু মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে। এরপর আসি সুষুম্না কাণ্ডে। এই সুষুম্না কাণ্ড কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রেরই একটি অংশ। এইটা আমাদের যে পৃষ্ঠদেশের মাঝ বরাবর যে মেরুদণ্ড গেছে, সেই মেরুদণ্ডের ভিতরে আছে নিউরাল ক্যানাল। এই নিউরাল ক্যানালের ভিতরে অবস্থান করে। এই সুষুম্না কাণ্ডের প্রধান কাজ হলো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা। এমন কিছু কাজ আছে যেগুলো আমরা ভেবেচিন্তে করি না, যেমন ধরো চোখে আলো পড়লে চোখ বন্ধ করে নেওয়া, পায়ে পেরেক ফুটলে সেই জায়গা থেকে পা তুলে নেওয়া, এমন বেশ কিছু কাজ আছে যেগুলো প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা, মস্তিষ্ক দ্বারা নয়। আর নেক্সট হলো সারা শরীরের মধ্যে যে সংযোগ স্থাপন, এটাও কিন্তু এই সুষুম্না কাণ্ডের দ্বারাই সংঘটিত হয়। মানে এই যে আমাদের হাতের সাথে পা কানেকশন হচ্ছে বা সারা শরীরের সাথে যে নার্ভের কানেকশন রয়েছে, সেই নার্ভগুলো কিন্তু সমস্ত তৈরি হয়েছে এই আমাদের যে মেরুদণ্ড, মানে স্পাইনাল কর্ড এখান থেকে বা সুষুম্না কাণ্ড থেকে।
এর পরের গুরুত্বপূর্ণ অংশ হলো শুক্রাশয়। এই শুক্রাশয় অবস্থান করে পুরুষের যে উদর গহ্বরের একদম নিচের দিকে একটি থলির মধ্যে, স্ক্রোটাম থলির মধ্যে অবস্থান করে এই শুক্রাশয়। প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে এই যে শুক্রাশয়ের ওজন হয় 10 থেকে 25 গ্রাম। এবার এই শুক্রাশয়ের কাজ কি? প্রথম কাজই হলো শুক্রাণু উৎপন্ন করা, যেটার মাধ্যমে সে বংশবিস্তার করতে সাহায্য করে। এবং এই যে শুক্রাশয়ের ভিতরে তৈরি হয় হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন পুরুষের দেহে বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশ করতে সাহায্য করে, যেমন ধরো দাড়ি গোঁফ বার হওয়া, পেশিবহুল শরীর তৈরি হওয়া, গলা ভেঙে যাওয়া বা গলার স্বর ভারী হওয়া, এই জিনিসগুলো করতে সাহায্য হয়। এর পরের যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো ডিম্বাশয়। ডিম্বাশয় স্ত্রী দেহে যে উদর গহ্বর তার একদম নিচে মানে শ্রোণী অঞ্চলে যে জরায়ু আছে, জরায়ুর দুপাশে অবস্থান করে। এর কাজ হলো, প্রথম কাজ হলো ডিম্বাণু উৎপন্ন করা, দ্বিতীয় কাজ হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন তৈরি করা। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি তার রিপ্লাই দেবো। আর তোমরা কিন্তু এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ।